দরজায় শব্দ হতেই আধারের নজর থেকে নজর সরিয়ে নিয়ে ধাতস্থ হলো হায়নাত। ওর কাছে মুচকি হাসলো আধার। ও হায়নাতের কাছ থেকে পুরোপুরি সরেও আসতে পারলো না, তার আগে একটা পলকা শরীর প্রজাপতির মতন উড়ে উড়ে এসে জড়িয়ে ধরলো হায়নাতকে, লেপ্টে গেল ওর শরীরের সাথে। হায়নাতও বাম হাতে আগলে নিল ভাতিজিকে। মাথা নামিয়ে ওর গালে ঠোঁট দাবিয়ে চুমু খেতে খেতে আচমকাই আলতো করে কামড়ে ধরলো ওর ফোলা গালটাকে। ছোট দুই হাতে ফুপিকে ঠেলতে ঠেলতে আরশি চিৎকার করে ওঠে ফুপির আদরের বহিঃপ্রকাশ ঘটাতে। বলে, মিন্নি পাতা আমাকে বেতা দিচ্ছে, পাপ্পার কাছে বিচার দিব। ভাতিজির আধু বলিতে দেওয়া হুমকিতে হেসে ফেললো হায়নাত। পরপর ভাতিজির গালে নিজের নরম ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে দিতে বলল, আদর করছি তো আরশি বেবিকে, ব্যথা পাবে কেন আরশি বেবি? আধার ঠোঁটের কোনায় হাসি ছুঁয়ে রেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ফুপি ভাতিজির দিকে। কারো দৃষ্টি ওর উপরে এসে পড়তেই নিজের নজর সরিয়ে সেই ব্যক্তির উপর স্থাপন করে। হালকা হেসে বলে, কিছু বলবেন ভাবি? আধারের গলা পেয়ে সচকিত হয়ে দরজার দিকে তাকায় হায়নাত। আলো দাঁড়িয়ে আছে সেখানটায়। আধারের হাসির বিপরীতে সে এক টুকরো হাসি ফিরিয়ে দিয়ে বলল, আম্মু, আপনাকে ফ্রেশ হয়ে নিতে বলেছি ভাইয়া। আপনার বন্ধু জামা কাপড়ও দিয়ে পাঠিয়েছে ফ্রেশ হয়ে পড়ার জন্য। আপনি ফ্রেশ হয়ে জামা পাল্টে নিন। আরমানের শার্ট প্যান্ট আধারের দিকে এগিয়ে দিলে আধার বিনীত ভঙ্গিতে ফিরিয়ে দেয় সেই সব। বলে, জামা পাল্টাতে হবে না ভাবি, আপনি নিয়ে যান এগুলো। এ বাবা, এটা আবার কেমন কথা? আপনি এক কাপড়ে থাকবেন নাকি? কোনো দূর থেকে এসেছেন, জামা পাল্টাবেন না? আর এগুলো তো আপনার বন্ধুর ব্যবহার করাও না, নতুন পোশাকই। আমি ভুল বলছেন না ভাবি, আমি থাকবো না যে এখানে। একটু পরেই হায়াকে সঙ্গে করে নিয়ে যাব এখান থেকে। থাকবেন না আজকে আপনি? আপনার বন্ধু তো বললো থাকবেন আজকে। না ভাবি, থাকবো না। আম্মু একা বাসায়, থাকা সম্ভব না আজকে। সেজন্যই রাতেই চলে যাবেন? এটা কোনো কথা? আম্মু আব্বু মনে হয় রাজি হবে না। আমি রাজু করে ফেলবো, সমস্যা হবে না কোনো। আচ্ছা দেখুন রাজি করাতে পারেন কিনা। ফ্রেশ হন এখন। হায়া, ভাইয়া ফ্রেশ হলে ওনাকে নিয়ে খাবার টেবিলে আসো। আম্মু টেবিলে খাবার দিবে এখনই, তাড়াতাড়ি আসো। ভাবির কথার প্রেক্ষিতে হায়নাত মাথা নাড়লে আলো চলে গেল রুম থেকে। আধারও এক পলক ওর থমথমে নিষ্পৃহ মুখটার দিকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। রাতের খাবার সেরে ড্রয়িং রুমে চায়ের আসর বসাতে আধার আজই হায়নাতকে নিয়ে নিজেদের বাসায় ওঠার প্রসঙ্গ তুললে স্ত্রীর চোখের ইশারায় ও বিরোধিতা করলো হাফিজ সাহেব। বলল, আজই চলে যাওয়ার কি দরকার বাবা? থাকো কয়েকদিন এখানে। শ্বশুর বাড়িতে কি মানুষ 2 দিন বেড়ায় না? তোমার শাশুড়ির খুব আক্ষেপ জমে আছে তোমাকে জামাই আদর করতে না পেরে। তার আক্ষেপটা না হয় কমাও এবার। ইনশাআল্লাহ অন্য আরেকদিন থাকবো আঙ্কেল। আজ আম্মু বাসায় একা, আর আপনি তো জানেনই আমাদের এলাকার অবস্থা। রাত বিরেতে একা থাকে ভীষণ রিস্কে রাখুন। হায়াকেও তোমার সাথে নিয়ে যাবে আজকে? জি। আধার এক কথায় নিজের মতামত জানালে হাফিজ সাহেব এবার একটু নড়ে চড়ে বসলো। বলল, বলছিলাম কি বাবা, হায়াকে কয়েকটা দিন এখানে রেখে গেলে হতো না? আসলে ওর হাত তো এখনো ঠিক হয়নি, ডাক্তার বলেছে কিছুদিন রেস্টে থাকতে। তাই বলছিলাম কি। হাফিজ সাহেব বাকি কথাটুকু হাওয়ায় ঝুলিয়ে রাখলে আধার নিজ দায়িত্বে বুঝে নিল সেইটুকু। পরপর বলল, আল্লাহর রহমতে আমার বাসায় সব কাজের জন্য আলাদা আলাদা মানুষ আছে। হায়কে সেখানে কোনো কাজ করতে হবে না, সবসময় রেস্টেই থাকতে পারবে ও। আমি সেভাবে বলতে চাইনি, আমি বলতে চাচ্ছিলাম তোমাদের তো এখনও ওভাবে বড় করে অনুষ্ঠান করা হয়নি। এখনই তোমাদের বাসায় গিয়ে ওর এভাবে অবাধে থাকাটা মানুষ কিভাবে নেবে? বুঝতেই তো পারছো। যত কিছুই হোক, মেয়ের বাবা আমি, সব দিক মেনে চলতে হয় আমাকে। কিছু মনে করবেন না আঙ্কেল, মেয়ের বাবা কিন্তু আপনি তখনও ছিলেন যখন আমি অ্যাক্সিডেন্ট করে পেছনে পড়েছিলাম, আর হায়ানাত আমার বাসায় থেকে আমার সেবা করত। তখন কিন্তু আপনি এত কিছু ভাবেননি, তাহলে এখন এত ভাবনা কেন? নাকি আপনি আপনার জান্নাতের ফুলকে আমার হাতে তুলে ধরে ভরসা পাচ্ছেন না? না না, সেরকম কোনো ব্যাপার নেই এখানে। এগিয়ে গিয়ে হাফিজ সাহেবের হাতের ওপরে নিজের হাত
রাখলো আধার। তাকে আশ্বস্ত করতে বলল, আপনি মেয়ের বাবা, আপনার চিন্তা থাকবেই, এটাই স্বাভাবিক। আর যেখানে ছেলে বিয়ের পরপরে নিজের ব্যস্ততা দেখিয়ে আপনার মেয়েকে একা ফেলে চলে গেছে, সেখানে আপনার দুশ্চিন্তা করাটাও আমি দোষের মনে করি না আঙ্কেল। শুধু আপনার দুশ্চিন্তা কমানোর চেষ্টা করতে পারি শুধু। আপনি না হয় আমাকে সেটুকুই করতে দেন, যে কাজটা আপনার আরও মাসিক দিনেক আগে করার ছিল তা আজকে করেন। আপনার আদরের মেয়েকে আমার ভরসে আমার হাতে তুলে দেন। সত্যি বলছে, আপনার মেয়ের কোনোরূপ অনাদর আমি করব না। হয়তো আপনার মতো করে ওকে আঁকলে রাখতে পারবো না, কিন্তু আমার চেষ্টায় কোনো ত্রুটি রাখবো না আমি। তবু হাফিজ সাহেবের চোখ জোড়ায় দোনমনো ভাব খেলে গেলে আধার এবার রসিকতা করে বলল, এটা কিন্তু ঠিক না আঙ্কেল। মেয়ের বাবা বলে কি আপনি শুধু মেয়েকে স্বামী সেবা করতে শ্বশুরবাড়ি পাঠাবেন? মেয়েকে সুযোগ করে দিবেন না তার স্বামী সেবা ভোগ করার? আপনি কিন্তু নারী পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন আঙ্কেল, ভুলে যাবেন না আমি যে আইনের লোক। আধারের কথা শুনে হাসলো ড্রয়িং রুমে উপস্থিত সবাই। হাসলো হাফিজ সাহেবও। হেসেই আধারকে সম্মতি দিল তার মেয়েকে নিজের সাথে নিয়ে যাওয়ার। এই আঙ্কেল, তুমি নাকি ম্যাজিক জানো? আধো আধো বলি শুনে ঘাড় বাঁকিয়ে শব্দের উৎসের দিকে তাকায় আধার। আরশিকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে ওকে কোলে তুলে নিয়ে বলল, তোমাকে এসব কে বলেছে প্রিন্সেস? আম্মু বলেছে, আম্মু বলেছে তুমি নাকি আদল করলে মিন্নির হাত ঠিক করে দেবে। সত্যি সত্যি ম্যাজিক জানো তুমি? জানি তো একটু একটু। আধারের জবাব শুনে বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে ফেললো আরশি। কি ম্যাজিক জানো তুমি? আধার সময় নিয়ে কিছু একটা ভাবার অভিনয় করতে করতে ওর সামনে এক মুঠো চকলেট মেলে ধরে বলল, আমি ম্যাজিক করে আরশি বেবির জন্য চকলেট আনতে পারি। চকলেট দেখে আরশির বিস্ময় মাখা চোখ দুটো এবার আনন্দে ভরে উঠল। সীমাহীন আনন্দ গলায় টেনে নিয়ে বলল, তুমি তো দারুণ ম্যাজিক জানো। তার মানে তুমি মিন্নির হাত ঠিক করে দিবে আদল দিয়ে। আর কি ম্যাজিক জানো তুমি? ম্যাজিক করে আরশির বেডের উপর এক বক্স চকলেট এনে দিতে পারবো। সত্যি? মেয়েটির উচ্ছ্বাস দেখে আধার মাথা নাড়লে আরশি দলামোচা করে ওর কোল থেকে নেমে ছুটতে শুরু করলো। আধারের ঠোঁটের হাসিটা বিস্তৃত হলো বাচ্চা মেয়েটার উল্লাস দেখে। সবার থেকে বিদায় নিয়ে হায়না তার আধার যখন গাড়িতে বসলো, আকাশের চাঁদটা তখন মেঘের আড়ালে লুকিয়ে আছে। কুয়াশার ফিনফিনে চাদর আলগোছে জড়িয়ে নিয়েছে শহরটাকে। হায়নাদের অসুবিধা হবে ভেবে আধার এগিয়ে গেল ওর সিট বেল্টটা বেঁধে দিতে। ওর আচানক আগমনে হায়নার পিছিয়ে গেল খানিকটা, মিশে গেল সিটের সাথে। আধার ওর দিকে হাত বাড়াতে ও বাম হাতে সেই হাতটাকে থামিয়ে দিয়ে বলল, একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। নেহাত আমি কারো ঋণ রাখি না, না হলে আপনাকে অনেক আগেই ছুঁড়ে ফেলতাম জীবন থেকে। আপনার যদি একান্তই গা ঘেঁষার ইচ্ছে থাকে তাহলে আমাকে নামিয়ে দিয়ে আপনার পছন্দের নারীর কাছে যান। পছন্দের নারীর কাছেই আছে, কিন্তু তার গা ঘেঁষার চেষ্টা করছে না আপাতত। সে অসুস্থ এখন, আগে সুস্থ হোক, তারপর না হয় বাকিটা ভেবে দেখবো। হায়নাত রাগে চোখে তাকিয়ে থাকে আধারের দিকে। আধার সেই তাকানোর তোয়াক্কা না করে ওর হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিয়ে ওর সিট বেল্টটা বেঁধে দিতে দিতে বলল, মাইন্ড ফ্রেশ করুন ম্যাডাম। আপনি উল্টাপাল্টা ভেবে বসে থাকবেন আর আমি আপনার ভাবনার মতো কাজ করলে খারাপ বনে যাব? দ্যাটস নট ফেয়ার মিসেস। ওর কথার বিপরীতে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে চেহারাটা ঘুরিয়ে ফেললো হায়নাত। বলল, ফালতু বকবক না করে সামনে তাকিয়ে গাড়ি চালান, সকালে মরতে চাচ্ছি না আপাতত। ওর কথা মেনে নিয়ে সামনে নজর ফেলে মনোযোগ দিয়ে ড্রাইভ করতে লাগলো আধার। মাঝখানে বার দুয়েক তাকালো হায়নাতের দিকে। হাওয়ায় উঠছে ওর অবাধ্য চুলগুলো। তা দেখে জানতে চাইলো, গাড়ির কাজ উঠিয়ে দেব? উহুম, বাতাস আসছে তো, ঠান্ডা লেগে যাবে পরে। লাগুক। হায়নাতের তেছরা গলায় করা জবাবের বিপরীতে কথা জোগায় না আধারের মুখে। ও হায়নাতের ওপর থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির স্টিয়ারিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। খানিকক্ষণ বাদেই হায়নাতের গভীর নিঃশ্বাসের শব্দ পেয়ে বাটন চেপে আলতো করে গাড়ির কাজটা উঠিয়ে দেয় সে। গুচ্ছ গুচ্ছ প্রভাত কিরণ যখন ছুঁয়ে দিচ্ছিল হায়নাতের ঘুমন্ত মুখশ্রী, আধার তখনও ঘুমে বিভোর হয়েছিল ওর পাশটাতে। কিন্তু ওর ঘুমটা ছুটে গেল সুগঠিত মেঘহীন ঝরঝরে পেটটার উপর। হুট করে ভার এসে পড়ে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ও যখন পাশ ফিরে চাইলো, হায়নাতের ঘুমন্ত মুখের উপর নজরবিদ্ধ হলো ওর।
মেয়েটার ঘুমের অবস্থা বরাবরই নাজেহাল। হাঁ করে ঘুমানোর স্বভাব আছে বিধায় প্রতি সকালে মুখের পাশটা সাদা হয়ে থাকে ওর। আজও তাই হয়ে আছে। সেই সাথে হাত খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে আছে চুলগুলো। কিছু এলো চুল অবলীলায় পড়ে আছে কপালে, চোখের উপরে, নাকের কাছটায়। এই আলুথালু রূপ দেখে কেউ বাধ্য হবে না এই সাধারণ শ্যামা মেয়েকে পছন্দ করতে, ওর প্রেমে পড়তে। কিন্তু আধার বাধ্য হলো। গতকালের ওই সুসজ্জিত রূপের চেয়ে অগোছালো রূপটাই বেশি নজর কাড়লো ওর। অতি সাধারণ এই অগোছালো রূপে বিমোহিত হয়ে মুগ্ধ নয়নে চেয়ে থাকলো ওর থেকে হাত দুয়েক দূরত্বে হাত পা ছড়িয়ে থাকা রমণীর দিকে। সেই রমণীর দিকে যে রমণীয় তিন কবুল বলা বউ, পাক কালামকে সাক্ষী রেখে ধর্মীয়ভাবে স্বীকৃতি দেওয়া ওর পরিণীতা। যে রমণীর দিকে তাকালে ওর পাপ হবে না, উল্টো মুঠো মুঠো স্বর্গীয় অনুভূতিতে ভরে উঠবে ওর মন। যার কথা মনে পড়তে অচিরেই ওর ঠোঁটের কোলে হাসি খেলে যাবে, যেমন করে এখন ওর ঠোঁটে খেলে যাচ্ছে স্মিত হাসি। কিন্তু অচিরেই ওর হাসি মুছে গেল ওর ঠোঁট থেকে। হায়নাত ঘুমের ঘোরে আর একটু পিছিয়ে গেলে। এমনিতেই খাটের কিনার ঘেঁষে ঘুমিয়েছিল মেয়েটা, এখন আরেকটু পিছিয়ে যাওয়ায় খাট থেকে পড়ে যাওয়ার জোগাড় হতে সচকিত হয়ে নিজের হাত বাড়িয়ে ওর হাত টেনে নিল আধার। কিন্তু তাড়াহুড়োয় ওর হাত গিয়ে পড়লো হায়নাতের ব্যান্ডেজ মোড়ানো জখমিত হাতটার ওপর। অতর্কিত নিজের ব্যথা হাতে টান পড়তে ঘুমের ঘোরে আর্তনাদ করে উঠলো হায়নাত। আহ, আল্লাহ, আমার হাত! ওর আর্তনাদ শুনে আধার অপ্রস্তুত হয়ে ওর হাতটা ছেড়ে দিতে হায়নাত নিজের হাতটা গুটিয়ে নিয়ে পিছিয়ে গেল, খাট থেকে পড়ে যাওয়ায় উপনীত হলো ও। ভয়ে ওর গলা থেকে চিৎকার বেরিয়ে আসতে ডান হাতে ওর কোমর জড়িয়ে নিয়ে ওকে নিজের দিকে টেনে নিল আধার। সেই সাথে ওকে কিছুটা ঝুঁকতেও হলো হায়নাতের দিকে। হায়নাত তখন ভয়ে সিটিয়ে গিয়ে চোখ মুখ কুঁচকে রেখেছে। অবলম্বন হিসেবে খামচে বাম হাতের মুঠোয় পুড়ে নিয়েছে আধারের পরনে থাকা টি শার্টের এক কোণা। আধারের ভীষণ মজা লাগলো ভীতু ভীতু চেহারাটা ওর নিচে, চেহারায় বরাবর পড়ে থাকায়। কয়েক গাছে ছোট চুল এসে পড়ে আছে ভীতু ভীতু মুখটার উপর, ঢেকে দিয়েছে ভয়ে খিচে রাখা চোখ দুটোর কিছু অংশ। আধারের ভীষণ স্বাদ চাকে ওই চেহারাটার দিকে হাত বাড়াতে, ফু দিয়ে সরিয়ে দেয় কুন্তলগুলো। মনটা ভীষণ লোভী হয়ে ওঠে ওর এই মুহূর্তে। লোভ নামক সাপটা একটু একটু করে ওকে নিজের মধ্যে গিলে নিতে লাগলেও মৃদু ফু দিয়ে সরিয়ে দেয় হায়নাতের চোখের ওপরে পড়ে থাকা চুলগুলো। সবগুলো চুল ওর ফুয়ের প্রতি অনুগত্য প্রকাশ করে না। কিছু বেয়ারা চুল হালকা সরে গিয়ে লেপ্টে থাকে ওর চোখের পাপড়ির সাথে, চোখের কার্নিশ ঘেঁষে। আধার বিরক্ত হয় না সেই অবাধ্য বেয়ারা চুলগুলোর উপরে, উল্টো ভীষণ ধৈর্য নিয়ে বাম হাতের আলতো ছোঁয়ায় সরিয়ে দিতে লাগলো সেই চুলগুলোকে, যেন আজ সকালে এই ওর প্রধান কাজ। আর কোনো কাজ পড়ে নেই এই দুনিয়াতে ওর জন্য, অন্তত এই সময়টাতে। পুরুষালী নরম উষ্ণ ছোঁয়াটা ডান গালে দেখতে যেতেই পিটপিটিয়ে চোখ মেলে তাকায় হায়নাত। ও দৃষ্টি গিয়ে আবদ্ধ হয় আধারের সুদর্শন মুখটাতে, যে মুখের মধ্যে ভেসে থাকা চোখ দুটোতে খেলা করছে ওর প্রতি অপার সম্মোহন। হায়নাত কিছু সময় স্থির চেয়ে থেকে ওই সম্মোহিত চোখ দুটোর দিকে। ওর এমন তাকানোতে কিছুটা প্রশ্রয় খুঁজে পায় আধার। ও হায়নাতের গালে লেপ্টে থাকা নিজের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আলতো করে চেপে ধরে হায়নাতের মলিন গালে। পরপর ধীর ভঙ্গিতে আঙুল হায়নাতের গালের উঁচু অংশটায় ঘষতে ঘষতে নরম গলায় বলল, সরি শোনো, ইচ্ছে করে ব্যথা দিইনি তোমাকে। তখন ঘুমের ঘরে পড়ে যাচ্ছিলে বিছানা থেকে, তোমাকে পড়া থেকে বাঁচাতে ওভাবে হাত টেনে ধরেছিলাম। তাড়াহুড়ো খেয়াল করিনি যে ওই হাতে ব্যান্ডেজ বাঁচানো ছিল। সরি হায়া, বেশি ব্যথা পেয়েছ? আধারের নরম গলায় বলা কথাগুলোর বেশিরভাগই ঢোকে না হায়নাতের মাথার ভেতর, কেননা ও হুঁশ হারিয়েছে আধারের মুখে শোনা ডাক শুনে। কিছু ছিল বুঝি ওই কণ্ঠে, নান্ধে এমন কেন হবে হায়নাতের সাথে? আধার তো ওই দিন মেসেজেও ওকে এই সম্বোধন করেছিল, তখন তো কোনো অনুভূতিই কাজ করেনি ওর ভেতর। তবে আজ সব এমন ওলটপালট লাগছে কেন ওর কাছে? ওর ভাবনার মাঝেই এক অভাবনীয় কাজ করে বসে আধার। হায়নাতের ব্যান্ডেজে মোড়ানো হাতটা সযত্নে আলতো করে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁট ছোঁয়ায় ওই ব্যান্ডেজের ওপরে। কখনো বা ঠোঁট ছোঁয়ায় ব্যান্ডেজের বাধা না মেনে বেরিয়ে থাকা ওর সরু আঙুলগুলো। আধারের ঠোঁটের ছোঁয়ার শিরশিরানি হাতের ব্যথায় মোড়ানো কোষ পেরিয়ে কড়া নাড়ে হায়নাতের হৃদ প্রকোষ্ঠে। হায়নাতের বুক কাঁপে ভীষণ করে। ও নিজের বুকের এহেন আচানক কাঁপন সামাল দিতে দিতে অস্ফুট স্বরে আওড়ায়, কি করছেন? ছাড়ুন আধার। ওর ওই নিষেধাজ্ঞায় যেন কোনরূপ জোর নেই, সেটা আধার আর ও দুজনেই বেশ ভালোভাবে টের পায়।
আধারও নিষেধাজ্ঞা বিশেষ আমলে না নিয়ে নিজের উস্কো শুষ্ক ছোঁয়া লেপতে দিতে থাকে হায়নাথের কোমল ত্বকে, বলতে থাকে, আদর করছি তোমাকে। আর সে বলেছে আমি আদর করলে নাকি ওর মিন্নি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাচ্চা একটা মানুষের ভরসা কিভাবে ভাঙে বলো তো? ডোন্ট ডিস্টার্ব মি জান, প্লিজ। নিতান্তই পাগলামিতে শুরু করা আধারের ছোঁয়া এবার ভীষণ সাহসী হলে ঘাবড়ে যায় হায়নাথ। হঠাৎ চমক এই সাত সকালে হজম করা সম্ভব হয় না ওর পক্ষে। কমফোর্টারের ভেতরে থাকা ওর শরীরটা জেগে উঠতে চাইছে উষ্ণ ছোঁয়ার প্রভাবে, সেই সঙ্গে ওর সাথে লেপ্টে থাকা শরীরটাও। সে শরীরের মালিকের ডান হাত সচল হয়ে সারাশির মতন গেঁথে যাচ্ছে ওর মসৃণ কোমরে। ক্রমেই সেই হাত অবাধ্যতার আড়ালে ঢলে পড়তে চাইলে নিজের অবাধ্য অনুভূতির লাগাম টেনে ধরে হায়নাথ। এত সহজে এই লোকের কাছে ধরা দিবে না, কোনোভাবেই না। নিজের অনুভূতির সাথে পেরে না উঠে দমবন্ধ হয়ে মরে গেলেও না। ও চট করে আধারের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নিতে চেয়ে শরীরটা মুচড়াতে শুরু করলো। সেই সাথে নিজের বাম হাতটা আধারের বুকের কাছে টি শার্ট থেকে সরিয়ে দিয়ে ও ডান হাতের উপর রাখলো। ও ডান হাতটাকে নিজের কোমর থেকে ছাড়িয়ে নিতে গলায় বিরক্তি টেনে বলল, সরেন তো উপর থেকে, হাত সরান আপনার। উফ, এটা হাত নাকি সাঁড়াশি? এত শক্ত হয় কারো হাত? সরেন আমার উপর থেকে। হায়নাথের প্রত্যাখ্যানে বিমূঢ় হয়ে ওর দিকে চেয়ে রইল আধার। ওর অনুভূতি তখন শিথিল হচ্ছে একটু একটু করে। নিজের অবাধ্যতার উপর নিজেই শিকল পরিয়ে নিতে চাইছে ও। ওকে এমন নিশ্চুপ হতে দেখে হায়নাথ নিজের উন্মুক্ত কোমরের কাছটা ডলতে ডলতে বলল, কোমরটা পুরো শেষ করে ফেললো আমার। এত শক্ত হাতের পাঞ্জা হয় কারো? এই, আপনি কি ইটের ভাটায় কাজ করেন? ইট ভাঙেন হাতুড়ি পিটিয়ে? এত শক্ত হবে কেন কোনো মানুষের হাত? হায়নাথের ঝাঁঝালো গলায় বলা কথা শুনে দমে যায় না আধার। উল্টো বাম হাতে বিছানায় হেলান দিয়ে হায়নাথের দিকে মেকি বিরক্তিতে গমগম করা মুখটার দিকে চেয়ে বলে, আমার হাত যথেষ্ট নরমই আছে। পিস্তল চালিয়ে দক্ষ বলে হাত একটু শক্ত মনে হলেও ততটা শক্ত না আমার হাত। উল্টো তোমার শরীরে কিছু নেই বলে আমার হাত শক্ত ঠেকছিল তোমার ত্বকে। খাওয়া দাওয়া করো না ঠিক মতো? মানে কি? এখন নিজের দোষ আমার উপর চাপাবেন আপনি? এখন সব দোষ আমার শরীরের? তোমার উপরে চাপালাম কোথায়? তোমার ফিগার নিয়ে কিছু বলেছি আমি? আনডাউটেডলি ইউ হ্যাভ অ্যান অ্যাট্রাক্টিভ ফিগার, নাইস ওয়েস্ট, ফিলস কমফর্ট টু টাচ ইট। নির্লিপ্ত কণ্ঠস্বর আধারে। হায়নাথ হতবিহ্বল চোখে চেয়ে থাকে ওর দিকে। এমন নির্লজ্জ কথাগুলো সামনাসামনি কেউ এভাবে নির্লিপ্ত গলায় বলতে পারে বলে ধারণা ছিল না ওর। নিজের উপরেই নিজের রাগ লাগে ওর। একটা কুৎসিত মনের মানুষকে ভালোবেসেছে ভেবেই নিজেকে চড়াতে ইচ্ছা করছে ওর। সেই সাথে আধারকে দিতে ইচ্ছা করছে কয়েকটা অসভ্য ইতর শরীর সর্বস্ব পুরুষ মানুষ। মেয়েদের শরীর দেখেই গলে যেতে হবে ওর। শালা লুচ্চা, টিপিক্যাল বাঙ্গু। ক্রমে ক্রোধে লাল হয়ে উঠতে লাগলো ওর চাপা রঙের মুখশ্রী। এমন না যে এই কথাগুলো কখনো শুনেনি হায়নাথ, অবশ্যই শুনেছে। সৃষ্টিকর্তা ওর গায়ের রঙের সৌন্দর্য না ঢাললেও ওর দৈহিক সৌন্দর্যে কোনো রূপ খামতি রাখেননি তিনি। জীবনে চলার পথে বহুবার সেসব কথা শুনেছ, কিন্তু কোনো এক কারণে রাগে দপদপ করছে ওর কপালের নিচের নীলচে রগ। মন চাচ্ছে একদলে থুথু ছুঁড়ে মারে সামনে শোয়া মানুষটার মুখে। এত জঘন্য মানুষ আছে দুনিয়াতে? আছে, আলবাত আছে, তা জানাও হায়নাথের। তবু সৃষ্টিকর্তার কাছে অভিযোগ রাখেও বারবার ওর জীবনে কেন এমন মানুষগুলোর আগমন ঘটে? কেন? রাগে দুঃখে ও চেঁচিয়ে উঠতে চাইলো ওর কণ্ঠস্বর। নারী দেহলোভী, শরীর সর্বস্ব ইতর পুরুষ মানুষ, শালা গান্ডু। কিন্তু চিৎকার গুলো ওকে অবলীলায় গিলে ফেলতে হয় বন্ধ দরজায় করাঘাতের শব্দ হলে। মিনুর মায়ের গলা ভেসে আসে দরজার ওপাশ থেকে। আব্বা, ঘুম ভাঙছে আপনি? আমার ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে। আপার নাস্তা খাইতে ডাকে আপনাকে দুজন রে। আব্বা! আধার বিরক্ত হয়ে এই সময় মিনুর মায়ের ডাকতে। মেয়েটার রাগে টইটম্বুর হওয়া মুখটা খুব মজা দিচ্ছিল ওকে। বিরক্তিতে শিথিল হওয়া মুখটা এত টানে না ওকে। ও মেয়েকে হাই তুলতে তুলতে বলে, আপনি যান আন্টি, আসছি আমরা। তাড়াতাড়ি আসেন, আপায় খাওয়ান লইয়া বইসা আছে আপনাদের জন্য। শকটুক্তি করে চলে যায় মিনুর মা। তার পায়ের শব্দ মিলিয়ে গেলে আধার বালিশে মাথা রেখে শুয়ে পড়তে পড়তে হায়নাতের উদ্দেশ্যে বলল, তুমি ফ্রেশ হয়ে আসো আগে, তোমার হলে আমি যাব পরে। আপনি যান আগে, আমি পরে যাব। ওর জবাব শুনে চোখ মেলে ভ্রু কুচকে তাকায় আধার। জানতে চাইলো, এনিথিং রং?
তবে পরে যাবে কেন? এমনি। আধারকে আর সত্যিটুকু বলে না হায়নাত, বলে না কম্পিউটারের আড়ালে ওর বিধ্বস্ত অবস্থার কথা। ওর কথা বিশ্বাস করে আধার শোয়া থেকে উঠে কাঁধ ঝাঁকিয়ে ওয়াশরুমে চলে গেলে হায়নাত তড়িঘড়ি করে উঠে এক হাতে পরনের অগুছালো শাড়িটা সামলে নেওয়ার চেষ্টা করলো। অপ্রস্তুত হাতে শাড়ির কুচিগুলো নাভির কাছে গুছতেই ওয়াশরুমের দরজা শব্দ করে খুলে গেল। শব্দ পেয়ে আঁতকে উঠে পেছনে ফিরল হায়নাত। আধার ওর ভীত নজরের মর্মধার করতে পারলো ওর দিকে তাকিয়ে। পরপর নজর সরিয়ে নিয়ে কেশে গলা পরিষ্কার করে বলল, আমার শেষ, তুমি যেতে পারো এখন। হায়া, হয়েছে তোমার? না। এত সময় লাগছে কেন তোমার? ঠিক আছে তুমি? হায়া, ঠিক আছে আমি। তবে দেরি করছে কেন? শাড়ি খুলে গেছে আমার, এভাবে বেরিয়ে আসবো আমি? দেখবেন আপনি যত সব ফালতু। দাঁতে দাঁত পিষে বলা কথাগুলো কানে বাজতেই হেসে ফেললো আধার। দুষ্টুমির ছলে বলল, তুমি দেখাতে চাইলে আমি মানা করবো না। হায়নাতের জিহ্বার আগায় একটা বিশ্রী গালি চলে আসছিল অবলীলায়, কিন্তু অনেক কষ্টে নিজের মুখ সামলালো। আধার বলল, আমার টাওয়ালটা শরীরে পেয়েছে, বাইরে আসো তুমি, দেখছি কি করা যায়। হায়নাত কাঠ হয়ে স্থির দাঁড়িয়ে থাকে নিজের জায়গায়। আধার শরীরের ভার ছেড়ে দিতে চেয়ে বলল, জেদ করো না হায়া, ঠান্ডা লেগে যাবে পরে তোমার। মাথা ঠান্ডা করে বের হয়ে আসো প্লিজ। তোমার সাথে আর অসভ্যতা আমি করবো না আর, কসম। শরীরের ঊর্ধ্বাংশে টাওয়াল পেঁচিয়ে হায়নাত জড়সড় হয়ে বেরিয়ে আসলে একটা ছোট তোয়ালে দিয়ে ওর ভেজা হাত মুখ মুছে দিতে লাগলো আধার। ওর নজর সরে না হায়নাতের মুখ থেকে, তাকায় না একবারও তোয়ালে দিয়ে মোড়ানো হায়নাতের শরীরের দিকে। হায়নাত ভারী অবাক হলো এতে। ওর চোখের বিস্ময় ভাব বুঝতে পেরে আধার হালকা হেসে বলল, তখন তোমার সাথে একটু ফাসলামো করছিলাম ভাইয়া, ওরকম কোনো ইন্টেনশন ছিল না আমার। ইউর কনসেন্ট ম্যাটার্স মোস্ট। আমাকে তুমি যেমনটা ভাবছো তেমন আমি নই। নারী দেহ আমার কাছে একটা রহস্যই বটে, আর আমি চাই না দিনে দুপুরে এভাবে অনারম্বরে সে রহস্যের মোড়ও উন্মোচিত হোক আমার সামনে। আমুকে পাঠাচ্ছে, আর তোমার নিচে নামতে হবে না কষ্ট করে, আমি খাবার নিয়ে আসবো সাথে করে। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে গেল আধার, সাথে করে নিয়ে গেল হায়নাতের মনের মেঘটাকেও। রুবিনা যখন হায়নাতের শাড়ি পাল্টে দিয়ে ওকে গাঢ় রঙের শাড়ি পরিয়ে দিচ্ছিল, হায়নাত তখন ক্ষণে ক্ষণে বিব্রত হচ্ছিল, বারংবার লজ্জিত হচ্ছিল নিজের অপারগতার কথা মনে করে। ওর বিব্রত ও লজ্জায় আরক্ত নত দৃষ্টি দেখে হাসলো রুবিনা। পরপর নিজের কোমল হাতখানা বাড়িয়ে স্নেহের সাথে হায়নাতের মসৃণ গাল ছুলে দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন মেয়ে? লজ্জার কিছু নেই তো এখানে। আমার জন্য আপনাকে এতটা সাফার করতে হচ্ছে, আমি এখানে এসে শুধু শুধু আপনার খাটুনি বাড়িয়ে দিলাম। আসলে মিনমিনে গলার স্বর। তা শুনতে পেয়ে রুবিনা গম্ভীর হওয়ার ভান করে বলল, তা অবশ্য দিয়েছো, বুড়ো বয়সে অত খাটতে মন চায় না বুঝলে। শাশুড়ির কথা শুনে দৃষ্টি তুলে ফ্যাল করেও তার দিকে তাকায় হায়নাত। ওর পদ্মদিঘির মতো চোখ দুটোতে অপরাধ বোধের গাঢ় ছায়া, কি নিদারুণ অভিমান কাঁপতে থাকা ঠোঁটের কিনারে। রুবিনা হাসে তা দেখে, হাতের তালুতে লেপ্টে থাকা হায়নাতের গাল টেনে আদর করে দিয়ে বলল, ধুর বোকা মেয়ে, মেয়ের যত্ন করতে মায়ের আবার খাটুনি কিসের? তবুও কি? হ্যাঁ তবুও কি? আরে বাবা, এই বয়সে যদি আমি ছেলের বউয়ের খেলনা রাখি, তাহলে ছেলের বউয়ের কিসে থাকা পড়ছে শেষ বয়সে আমার সেবা করার? হায়নাত চুপ করে থাকলে রুবিনা নরম গলায় বলল, এত চিন্তা না করে চুপচাপ বসো রুমে। চিন্তা করে কি হবে? অত হবে তো তাই, যা কিনা আমাদের তাকদিরে আছে, তাই না? এখন চুপচাপ বসো এখানে, আমি নিচে গিয়ে আধারকে বলি তোমার খাবার উপরে নিয়ে আসতে। আমি নিচে আসি আপনার সাথে। সংকোচে মোড়ানো আদরে আবদার। রুবিনার এবার মনে হলো এই আদরে আবদারে গলে যায়, কিন্তু তার আগে দুয়ারে এসে দাঁড়ায় আধার, হাতে ওর প্লেট ভর্তি খাবার। তা দেখে রুবিনা বলল, এই তো আধার এসে পড়েছে খাবার নিয়ে, তুমি এবেলা না হয় এখানেই খাও, দুপুরে নিজে আমাদের সাথে বসো। শাশুড়ির কথা মাথা নেড়ে মেনে নিয়ে হায়নাত আক্রোশ নিয়ে তাকায় আধারের দিকে। লোকটা তখন প্লেট ভর্তি খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে ব্যস্ত হয়ে আছে। রুবিনা ছেলের উদ্দেশ্যে বলল, ওর খাবার দাবার খেয়াল রাখিস, কোনো কিছু লাগলে মিনুর মাকে ডেকে দিস কেমন? আধার ঘাড় নাড়ায় মায়ের কথায় সম্মতি জানিয়ে। মা রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হতেই বলল, তোমার ওষুধ তোমার নাস্তার সাথে রেখে এসছি আমি, নাস্তা করে মনে করে খেয়ে ওষুধ। রুবিনা মাথা নেড়ে চলে গেলে আধার চেয়ার টেনে ডাকলো হায়নাতকে।
হায়া, নাস্তা করবে, আসো। সকালের ওষুধ বাকি আছে তোমার। চোখে মুখে বিরক্তি টেনে নিয়ে হায়নাত বসলো আধারের এগিয়ে দেওয়া চেয়ারে। আধারও বসলো ওর পাশের চেয়ারটাতে। বিরক্তিতে জড়ানো হায়নাতের থমথমে মুখশ্রী দেখে বলল, এমন মুখ লটকে রেখেছো কেন? কি হয়েছে? কথাগুলো বলতে বলতে ওর মুখের সামনে খাবার তুলে ধরলে হায়নাত মুখ ঘুরিয়ে নিল, বলল, নিজেরটা নিজে নিয়ে খেতে পারবো আমি। কিভাবে খাবে? বাম হাতে? ভ্রুকুচকে জানতে চাইলো আধার। হায়নাত কড়া চোখে ওর দিকে তাকালে বলল, ডান হাতে খাওয়া সুন্নত, হ্যাঁ, রিমেম্বার? নিজের কথা এভাবে বুমেরাং হয়ে নিজের কাছে ফিরে আসলে আক্রোশে নাকের পাতা ফুলে উঠল হায়নাতের। আধার ওর এহেন অবস্থা দেখে পরাজিত সৈনিকের মতন হাল ছেড়ে দেওয়ার মতো করে শান্ত গলায় বলল, জেদ করো না হায়া। যে জেদে নিজের ক্ষতি হয়, সে জেদ করে কি লাভ? খাবার তো নিজের রুমে বসে খাও, কিংবা ডাইনিং টেবিলে। খেতে তো হবে আমার হাতে, তাই না? উল্টো ডাইনিং টেবিলে বসে আম্মুর সামনে আমার হাতে খেলে তুমি বেশি লজ্জা পেতে। শুধু শুধু আনকমফোর্টেবল ফিল করার কোনো দরকার আছে কি? হায়নাত জবাব দেয় না সেই সব প্রশ্নে। কিছুক্ষণ চুপ থেকে আধার আবারও ওর মুখের সামনে খাবার ধরলে বিনা বাক্য ব্যয় খাবারটুকু তুলে নিল ও। হায়নাতকে সকালের নাস্তা করিয়ে প্রেসক্রিপশন মিলিয়ে ওকে ওষুধগুলো খাইয়ে দিয়ে চিরুনি নিয়ে ওর সামনে দাঁড়ালো আধার। হায়নাত একবার চিরুনি সমেত ওর হাতটার দিকে চেয়ে ফের নজর সরিয়ে ওর চেহারায় তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, চিরুনি হাতে নিয়েছেন কেন? কি করবেন চিরুনি দিয়ে? তোমার চুলগুলো আছড়ে বেঁধে দেই। খোলা চুলগুলো সম্ভবত খুব জ্বালাচ্ছে তোমাকে। খাবার খাওয়ার সময় বারবার বাম হাতের কানের পেছে ঠেলে দিচ্ছিল চুলগুলো। এখন তাহলে চুলগুলো বেঁধে দেই। চুলে জট অনেক, পরে আম্মুর কাছে গিয়ে বসলেই হবে। আম্মু চুলে তেল দিয়ে জট ছাড়িয়ে চুল বেঁধে দিবে না হয়। আপনার অফিস নিয়ে আজকে অফিসের জন্য রেডি হচ্ছেন না কেন? হায়নাদের ওকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টাটুকু স্পষ্ট টের পায় আধার। তবুও দমে না গিয়ে চুলে দেওয়া তেল নিয়ে বসলো হায়নাতের পিছনে। ওর চুলে বিলি কেটে তেল দিতে দিতে বলল, অফিসে যাবো না আর, চাকরিটা ছেড়ে দেবো ভাবছি। আধারের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল হায়নাত। ঠিক শুনলো তো, যে লোক কিনা চাকরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মাসখানেকের মতন সময় বিছানায় কাটিয়ে দিয়ে চাকরি ছাড়ে না, সেই লোক কিনা এখন চাকরি ছেড়ে দেবে? এও কি সম্ভব? নাকি আধার মজা করছে ওর সাথে? কিন্তু আমার নির্বিকার গলায় কেউ মজা কিভাবে করে? হায়নাতকে নিশ্চুপ থাকতে দেখে আধার জানতে চাইলো, তুমি খুশি হওনি আমার চাকরি ছেড়ে দেওয়ার কথা শুনে? আমার খুশি হওয়ার কথা ছিল বুঝি? আপনার চাকরি, আপনার ইচ্ছে হলে করবেন, আপনার ইচ্ছে না হলে করবেন না। এখানে তো আমার খুশি হওয়ার কিচ্ছু নেই। হায়নাতের শীতল গলায় করা প্রত্যুত্তরে মেঘ নামলো আধারের সুদর্শন মুখশ্রীতে। আয়নায় নজর ফেলে তা দেখে হায়নাত, কিন্তু কিছু করে না। আর কিছু সময় দুজনের মাঝে নীরবতা সরব হয়ে থাকলে আধার হায়নাতের চুলের জট ছাড়িয়ে একটা এলো খোপা করে হায়নাতের চুলে। খোপাটা বারবার ঢিল দিয়ে গড়িয়ে পড়তে চাইলে আধার বারবার শক্ত করে বাঁধতে চেষ্টা করে চুলগুলোকে, কিন্তু হায়নাত ব্যথা পাবে বলে জোর প্রয়োগ করে নাও। কিছুক্ষণ এক নাগারে চেষ্টা করে হায়নাতের বাড়িয়ে দেওয়া ক্ল ক্লিপটা নিয়ে ওর খোপায় গেঁথে দিতে চাইলো, কিন্তু বিধিবাম তেল তেলে পিছিল হাতে ক্লিপটা খুলতে না চাইলে আধার একটু জোরে চাপ প্রয়োগ করলো ক্লিপটাতে। সেকেন্ডেই চোখের সামনে দুটুকরো হয়ে গেল কক ক্লিপটা। ভাঙনের শব্দে হায়নাত পেছনে ফিরে চাইতেই আধার অপরাধী গলায় বলল, সরি হায়া, বুঝতে পারিনি যে একটু জোরে চাপলে এই ক্লিপটা ভেঙে যাবে। সরি। ওকে কথার মাঝপথে হাত ইশারায় থামিয়ে দিল হায়নাত। বলল, আপনি সরি কেন বলছেন? দোষ তো আর আপনার না, আমি তো আপনাকে সেধে দিলাম ক্লিপটা। দোষ আমারই। প্রতিবার আমার বাড়িয়ে দেওয়া সব কিছু আপনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন জেনেও আমি বেহায়া বারবার আপনার কাছেই আমার পছন্দের সব কিছু বাড়িয়ে দিই। হায়া, সুপরিচিত কণ্ঠটা কর্ণকুহরে প্রবেশ করতে পিটপিটিয়ে চোখ মেলল হায়নাত। আধার ঝুঁকে আছে ওর উপরে, ওর চোখ দুটো চেয়ে আছে হায়নাতের চোখ দুটোর দিকে। হায়নাত চোখ মেলতে এসে বলল, উঠো ঘুম থেকে। তোমার দুপুরে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। খাবার খেয়ে ওষুধ খাও। শরীর খারাপ লাগছে তোমার? হায়নাত মাথা নেড়ে অসম্মতি জানালে আধার সাহায্য করলো ওকে আধা শোয়া হয়ে বসতে। হায়নাত হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসতেই
ওর বেনুনি পাকানো চুলগুলো ওর বাম কাঁধে পড়ে রইল। চুলের আগায় একটা কালো হ্যান্ডব্যান্ড পেঁচানো। হ্যান্ডব্যান্ডটা নিশ্চয়ই আধারের। এই লোক ওর চুলে বেনি পাকালো কখন? ওর ঘুমের সময়? ওর ভাবনার মাঝেই ওর দিকে একটা বক্স বাড়িয়ে দিল আধার। হায়নাত কপালে ভাঁজ ফেলে ওর দিকে তাকালে আধার হালকা হাসার চেষ্টা করে বলল, তোমার নতুন ক্লিপ তখন ভেঙে ফেললাম না, তার ক্ষতিপূরণ ভেবে নাও না হয়। হায়নাত নিঃশব্দে তাচ্ছিল্য হেসে ওর কথা শুনে মনে মনে বলে, আর আমার যে মন ভাঙলেন এত আয়োজন করে, তার কি ক্ষতিপূরণ দিবেন আপনি মিস্টার আধার নেওয়াজ? হায়নাত মুখ ফুটে বলে না সেই সব, তবুও আধার বুঝে নেয় ওর ঠোঁটে লেপ্টে থাকা তাচ্ছিল্যের কারণ। ওর বাম হাতটা সযত্নে নিজের হাতে তুলে নিয়ে বলল, ভাঙা ক্লিপের ক্ষতিপূরণ হিসেবে যেহেতু নতুন ক্লিপ দিচ্ছে, তাহলে তো ভাঙা মনের ক্ষতিপূরণ হিসেবে নতুন মন দিতে হয়। আমার মধ্যে নেবে হায়া, নেবে আমাকে পুরোটা। সময়টা তখন সন্ধ্যাবেলা। ব্যস্ত শহরে রাত নামতে শুরু করেছে একটু একটু করে। আধারের চাদর মুড়িয়ে নিতে চাচ্ছে শহরটাকে। ব্যস্ত শহরটাকে গিলে নিয়ে সময় ঢেকে দিতে চাচ্ছে পুরোপুরি। তার প্রচেষ্টায় ব্যাঘাত ঘটিয়ে রাস্তার ধারে অত্যন্ত্র প্রহরীর ন্যায় মাথায় টিমটিমে আলো নিয়ে দাঁড়িয়ে আছে কিছু ল্যাম্পপোস্ট। তাদের বদন্যতায় আলোকিত হয়ে আছে ব্যস্ত নগরী। সেই আলোকে সঙ্গী করেই গন্তব্যে এগিয়ে চলেছে পথচারীরা। 3 চাকার যানে চড়ে বসে সেসব দেখতে দেখতে সামনে এগিয়ে যায় হায়নাত। কিছু শীতল বাতাস ছুঁয়ে যায় তার উন্মুক্ত অবয়ব। চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে বসো, ঠান্ডা বাতাসে শীত করবে তো, ঠান্ডা লেগে যাবে পরে। কথাগুলো বলতে বলতে গড়িয়ে যাওয়া অগোছালো চাদরটা হায়নাতের শরীরে ভালোভাবে মেলে দিল আধার। নিচু গলায় বিরক্তি নিয়ে আওড়ালো, গাড়িটাও নষ্ট হওয়ার সময় বেরোনার, সবই আজই হতে হলো শালার। হায়নাত একদৃষ্টে চেয়ে থাকে আধারের বুদ্ধিদীপ্ত শীতল চোখ জোড়ার দিকে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এক পলকের জন্য থমকায় আধার। পরপর উদ্বিগ্ন স্বরে জানতে চাইলো, বেশি শীত করছে তোমার? রিক্সা ছেড়ে ক্যাব নিব? আধারের প্রশ্নের জবাবে তড়িৎ মাথা নেড়ে অসম্মতি জানায় হায়নাত। বলে, উহুম, তার কোনো দরকার নেই, রিক্সাতেই ভালো আছি আমি। ওর জবাব শুনে আশ্বস্ত হয় আধার। তবু ওর কপালের কুঞ্চন রেখা মিলিয়ে যায় না সহসায়। ঠোঁট উল্টে আরো গাঢ় হয় হায়নাতের শীতল হাত দুটো নিজের হাতে তুলে নেওয়ায়। নিজের শক্ত হাতের নরম ছোঁয়া হায়নাতের ছোট্ট তুলতুলে হাত দুটোতে লেপ্টে দিতে দিতে ভ্রু কুঁচকে বলল, এত ঠান্ডা কেন তোমার হাত? পুরো সাপের মতো। রক্ত নেই নাকি তোমার শরীরে? এত ঠান্ডা হয় কেন মানুষের হাত? আধারের কথা শুনে ক্রোধে নাকের পাটা ফুলে উঠল হায়নাতের। তবুও নিজের ক্রোধ সামলে বাঁকা চোখে তাকিয়ে বলল, সাপের হাতও ধরেছেন আপনি? বাহ, দারুণ ব্যাপার তো। ফিলিংস কেমন ছিল নিজের পার্টনারের হাত ধরার? তোমাকে চেপে ধরে চুমু খাওয়ার মতো ফিলিংস ছিল। উফ, সেই। ফিসফিসিয়ে কথা বলে চোখ টিপে বাঁকা হাসলো আধার। হায়নাতের ছাই চাপা ক্রোধে বাতাসের ঝাপটা পড়তেই তপ্ত চোখে আধারের দিকে তাকালো ও। নিজের হাত দুটো আধারের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বিড়বিড়িয়ে বলল, নির্লজ্জ পুরুষ মানুষ, শালা লুচি পরোটা। আধার স্পষ্ট শুনে বিড়বিড়িয়ে বলা ওর কথাগুলো। ঠোঁটের হাসি চওড়া হয় তাতে ওর। ও হায়নাতের হাত দুটো নিজের পরনে থাকা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, এত টানাটানি করছো কেন? তোমাকে আর্ম স্লিং থেকে মুক্তি দিয়েছে ডাক্তার, হাতের ব্যান্ডেজ থেকে না। সো সাপের মতো মুচড়ে মুচড়ে না করে চুপচাপ বসো তো, নাকি একই দিনে 2বার ডাক্তারের কাছে যেতে মন চাচ্ছে? হায়নাত গরম চোখে আধারের দিকে তাকিয়ে থাকলে আধার হাসি হাসি মুখ করে ভ্রু নাচায়। হায়নাত ভেঙচে কেটে নজর সরিয়ে পাশ ফেরে চেয়ে থাকে হলুদাভ আলোয় ভেসে যাওয়া কংক্রিটে বাঁধা ফুটপাতের দিকে, যেখানে লাইন বেঁধে আছে পথচারীদের ছায়া। আর সামনে যাওয়া যাইতো না মামা, সামনে অনেক জ্যাম। চলতি পথে কিছু রিক্সাকে ঘুরে পেছনে চলে যেতে দেখে স্বগতোক্তি করলো আধারদের রিক্সা চালক। আধার একটু বিচলিত হলো তা শুনে। এখান থেকে বাসার দূরত্ব এখনো হাঁটার পথে আধা ঘন্টার বেশি দূরত্বে। এতটা দূরত্ব হায়নাতকে হাঁটিয়ে নেওয়ার ক্ষেত্রে সায় দিল না ওর পুরস্কৃত মন। ও উদাস দৃষ্টিতে তাকায় হায়নাতের দিকে। হায়নাতকে অতটা বিচলিত দেখায় না। সে তখন দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে রাস্তার পাশের আলোকসজ্জা দেখে। দেখে রাস্তার ওপাশের ধানমন্ডি লেকের অংশ বিশেষ। আধার ওর ওপর থেকে নজর সরিয়ে রিক্সা চালককে বলল, আর যাবেন না মামা? আপনারা কইলে অবশ্যই যামু, কিন্তু আপনাকেও দেরি হয়ে যাইব অনেক।
এই জ্যাম এত জলদি ছুটতো না, এর চেয়ে হাইটে তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারবেন। রিক্সা চালকের জবাব শুনে আধার আবারও তাকায় বাম পাশে হায়নাতের দিকে। মেয়েটার গোল গোল চোখে তাকিয়ে আছে ওর দিকে। ও তাকাতেই বলল, শুধু শুধু জ্যামে বসে না থেকে চলুন হেঁটেই চলে যাই, অল্প সময় তো দূরত্ব। সরল মুখটার দিকে চেয়ে খানিকটা সময় কিছু ভাবে আধার। পরপর হায়নাতের সাবধানে রিক্সা থেকে নামতে বলে। নিজেও নামে রাস্তা দেখে। রিক্সা চালককে তার পাওনা মিটিয়ে দিয়ে হায়নাতের কাঁধ আগলে নিয়ে রাস্তা পার হতে শুরু করে ও। হায়নাত ভরকায় ওর কাজে। ও ভ্রুকুচকে জানতে চাইলো, রাস্তা ক্রস করছি কেন? বাসায় যেতে তো আর রাস্তা ক্রস করা লাগবে না আমাদের। আধার, ওরা ততক্ষণে অর্ধেকটা রাস্তা পেরিয়ে এসেছে। আধার হায়নাতকে এবার পাশ পাল্টে নিজের ডান দিকে নিয়ে এসে বাকি রাস্তাটুকু পার হতে বলল। বাসায় কে যাচ্ছে এখন? তাহলে কোথায় যাচ্ছি আমরা? ধানমন্ডি লেক। ধানমন্ডি লেক? কেন? আম্মু বাসায় একা। আধার, আমাদের বাসায় পৌঁছাতে দেরি হলে আমাদের জন্য চিন্তা করবেন আম্মু। হায়নাতকে নিয়ে ততক্ষণে ব্যস্ত রাস্তা পার করে ফেলেছে আধার। হায়নাতের প্রশ্নের বিপরীতে ওর দিকে নরম চোখে চেয়ে, ফর ইউর ক্যান ইনফরমেশন, কিছুক্ষণ আগে রাত্রে এসেছে বাসায়। তাই আম্মুকে নিয়ে আপনার করা টেনশনগুলোকে আপাতত একটু সাইডে রাখুন। আর রইল কথা আমাদের নিয়ে আম্মুর টেনশনের। আমরা হেঁটে গেলেও প্রায় 40 মিনিটের মতোই সময় লাগবে। তার চেয়ে ভালো না এখানে একটু ঘুরে যাই? ততক্ষণে জ্যাম ছুটে গেলে তো ভালো, নাহলে আপনার সাথে রাতের শহরের জ্যাম পেছনে ফেলে সামনে এগিয়ে যাব। ঠিক আছে? আধার আর সুযোগ দেয় না হায়নাতকে প্রত্যুত্তর করার। উপরন্তু হায়নাতের ডান হাত নিজের বাম হাতে পেঁচিয়ে নিয়ে আর বাম হাতটা জ্যাকেটের পকেটে পুরে নিয়ে সামনের দিকে এগিয়ে চললো ও। হায়নাত ধারণা করেছিল আধার হয়তো মিনিট 20 মতন সময় পার করবে লেকের কাছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে আধার সেখানে 40 মিনিটেরও বেশি সময় কাটিয়ে দিল। চলতি পথে ধোঁয়া ওঠা 2 কাপ চা কিনলো অস্থায়ী দোকান থেকে। কিনলো কয়েক ডজন কাচের চুড়ি। তার মধ্য থেকে হায়নাতের পরনের জামার সাথে মিলিয়ে এক মুঠো চুড়ি পরিয়ে দিল হায়নাতের বাম হাতে। পথিমধ্যে আবারও কম বয়সী এক মেয়ের কাছ থেকে বেলি ফুলের মালা কিনে জড়িয়ে দিল ওর ডান হাতের কবজিতে। হায়নাত তন্ময় হয়ে দেখে সব। একটু একটু করে মুগ্ধতা প্রস্ফুটিত হতে থাকে ওর চোখের তারায়। নিয়ন আলোর নিচে সেই মুগ্ধতা খুব সহজেই ধরা দেয় আধারের কাছে। পরিণীতার চোখে চোখ রেখে মুচকি হেসে ও পা বাড়ায় রবীন্দ্র সরোবরের দিকে। ওর সাথে এবার নিজ উদ্যোগে পা মেলায় হায়নাত। ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরের আশপাশটা তখন মুখরিত হয়ে আছে জনমানবের পদচারণায়। এ পাশটায় কিছু তরুণদের দল গিটারের সুর তুলে গানের পংক্তি টেনেছে গলায়। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আধারের মুঠোফোন সশব্দে বেজে উঠতেই ও সেই তরুণদের থেকে নজর সরিয়ে তাকায় হাতে থাকা মুঠোফোনটির দিকে। আম্মু নামটা ভাসছে মুঠোফোনের কাছে। আধার কলটা রিসিভ করে কথা বলল কিছুক্ষণ। তারপর কান থেকে মোবাইলটা সরিয়ে যেই না সামনে তাকালো, দেখলো হায়নাত সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তা দেখে ও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রাত হয়ে গেছে অনেকটা, আম্মু কল করেছে। আই থিঙ্ক আমাদের এখন যাওয়া দরকার, নাকি আরো কিছুক্ষণ থাকবে তুমি? হায়নাত মাথা নেড়ে নিজের মতামত জানায়। হুম, রাত হয়েছে অনেক, এখন আমাদের সত্যি যাওয়া দরকার। আধার কথা বাড়ায় না আর হায়নাতকে আগলে নিয়ে সামনে পা বাড়ায়। পেছনে ফেলে যায় নিজের সাথে মিলে যাওয়া গানের কয়েক পংক্তি। চাতক প্রায় নিশে, যে আছে কালো শোষে। মাঝখানে কেটে গেছে কয়েকদিন। জানুয়ারিকে পিছিয়ে ফেলে ক্যালেন্ডারের পাতা ছুঁয়ে দিয়েছে ফেব্রুয়ারিকে। শীতের প্রকোপ অনেকটাই কমে এসেছে ধরিত্রীর বুকে, কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায়নি সে। অফিসের একটা কেস সলভ করে বাসায় ফিরতে ফিরতে আধারের আজ অনেকটা দেরি হয়ে গেছে। ওদিন হায়নাতের সামনে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললেও চাকরিটা শেষমেশ ছাড়তে পারেনি আধার। হায়নাত বুঝেছিল ওর মনের দোটানা, তা থেকে ওকে মুক্তি দিতেই বোধহয় ওকে জোর করেছিল আবারও চাকরিতে ফিরে যেতে। মানসিক শান্তির ওপর তো আর কিছু নেই, তাই না? এ কথাটা বেশ ভালোভাবে বুঝেছিল হায়নাত, তাই আর আধারকে বাধা দেয়নি সে। হায়নাতের কথা
মনে হতেই ঠোঁটের কোলে হাসি ফুটলো ওর, কিন্তু তা খুব সহজে মিলিয়ে গেল বিছানার টান টান চাদর দেখে। আধার চকিতে তাকালো দেয়াল ঘড়িতে। রাত বাজে 12টার মতন। এই সময় না ঘুমিয়ে হায়নাত গেল কোথায়? রাত 10টার ওষুধ ছিল। এইসব ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে এলো আধার। পথিমধ্যে মাকে দেখতে পেয়েই বলল, আম্মু, হায়া কোথায়? ছেলেকে ফ্রেশ হয়ে খেয়ে নেওয়ার তাগিদ দিতেই তার রুমের দিকে আসলো রুবিনা। তন্মধ্যে ছেলের বিচলিত কণ্ঠস্বর শুনে মিটি মিটি হাসলো সে। হাসি লুকিয়ে বলল, আমার রুমে ঘুমাচ্ছে। তোমার রুমে ঘুমাচ্ছে কেন? আধার ভ্রু জড়িয়ে জানতে চাইলো। রুবিনা ধমকের সুরে বলল, রাত কয়টা বাজে খেয়াল আছে তোর? এত রাতে মেয়েটা একা একা ঘুমাবে, ভয় ডর নেই ওর? ভয় পেয়ে মেয়েটা আমার সাথে ঘুমানোর আবদার করলে আমি আর মানা করিনি। ভয় পাওয়ার কি আছে এখানে? বাড়িতে কি জিন পালি আমি? আজব। সবাই আর তোর মতো না, ভয় ডর আছে মানুষের। এতই যেহেতু বইয়ের চিন্তা ছিল তাহলে আর আগে আসিসনি কেন? নাকি এখনো একা একা তুই যে যেমন মন চায় তেমন বাসায় আসবি? আধার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের দিকে। রুবিনা গলায় ঝাঁঝ নিয়ে বলল, খাবার বাড়ছি আমি, হাত মুখ ধুয়ে খেতে হয়। আর নিজের বউকে নিজের কাছে নিতে চাইলে এখনই নিয়ে যা। আমি দরজা বন্ধ করে দিলে শত ডাকলেও পাবি না তখন। কথাটা বলেই ছেলের সামনে থেকে সরে গেল রুবিনা। বউয়ের মান ভাঙা এখন তার ছেলে, সেখানে তার থেকে আর কাজ নেই। শাশুড়ি বিছানায় শুয়ে থেকে এপাশ ওপাশ করছে হায়না। অভিমানে ঘুম নামছে না চোখের পাতায়। লোকটাকেও চাকরিতে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল এক শর্তে, সে যেন রোজ 11টার মধ্যেই বাসায় চলে আসে। সেখানে কিনা 12টা বেজে গেলেও এই লোকের খোঁজ নেই আর। হায়নাদের কথার কোনো দাম নেই তার কাছে। দরজা মেলার শব্দ হতেই কাঠ হয়ে বিছানায় পড়ে রইল হায়নাত। ওর কানে এসে ছন্দ তুলছে পুরুষালী পদধ্বনি। হায়নাত ঘুমের ভান ধরে পড়ে থাকে বিছানায়। হায়া, ঘুমিয়ে পড়েছো তুমি? হায়া। হায়নাত ঘুমানোর নাটক করলেও ওর চোখের পাপড়ি বেইমানি করে বসে ওর সাথে। নড়ে ওঠে পলকে। তা নজর এড়ায় না আধারের। সে হাঁটু গেড়ে হায়নাতের পাশে টাইলসের মেঝেতে বসে নরম গলায় বলল, সরি শোনো, অফিসে কাজের প্রচুর চাপ ছিল, রাস্তায় জ্যামও ছিল অনেক, নাহলে অনেক আগে চলে আসতাম আমি। বিশ্বাস করো আমার কথা। হায়া। আধার দুই হাতের তালুতে ঠাঁই দিতে চায় হায়নাতের বাম হাতটাকে, কিন্তু হায়নাত ঝট করে ছাড়িয়ে নেয় নিজের হাতটাকে। আধার নত হয় ওর সামনে। আমি সত্যি অনেক দুঃখিত হায়া। আমি অনেক চেষ্টা করেছিলাম 10:30টার মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়ার, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের হেড আমাদের বসতে বলেছিল একটু, তার জন্য অপেক্ষা করতে গিয়েই দেরি হয়ে গেছে পাখি। নাহলে আমার কোনো উদ্দেশ্য ছিল না দেরি করার। হায়া। এখন এসেছেন কেন? নাই আসতেন আজকে, সারাদিন থাকতেন এই অফিসে, রাতটাও কাটিয়ে দিতেন সেখানে। আসার তো কোনো দরকার ছিল না আপনার। কেন এসেছেন আমার কাছে? দিব্যি তো আমাকে ছাড়া পুরো দিন কাটিয়ে দেন আপনি। একটা বারের জন্য কি মনে পড়ে না আমার কথা? আধার মন দিয়ে শুনে অভিমানে নেই অভিমান, মুখ খুলে পড়ে। কে বলেছে তোমার কথা মনে পড়ে না আমার? আলবাত মনে পড়ে হায়া, কিন্তু কি আর করার বলো। অফিসে দম ফেলার সময় নেই আমার। ডেস্ক ভর্তি ফাইল জমে আছে অপরাধীদের, সেসবও তো সলভ করতে হয় আমাকে। তখন তো গোয়েন্দা মোড ছেড়ে রোমান্টিক মোডে সুইচ করা পসিবল না লোকেটে। আধারের নরম গলাতেও গলে না হায়নাত, উল্টো ঝাঁঝ নিয়ে বলে, এখনও তাহলে গোয়েন্দা মুড অন করে রাখেন? দিন যেহেতু কেটেই গেছে, গোয়েন্দা মুডটাকে সঙ্গী করে এখন রাতও তাহলে কেটে যাবে আরামসে। আধার হাসলো হায়নাতের রাগ দেখে। ওর কপালের ওপর পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সযত্নে গুছিয়ে দিতে দিতে বলল, দিন তো যেমন তেমন করে কেটে যায় গোয়েন্দা মোডে হায়া, রাত কাটে না, তোমার স্মৃতি কাটতেই দেয় না। এভাবে আমাকে নিজের মায়া নামক জালে না ফাঁসালেও পারতে। হায়নাত নরম হয় না ওর কথা শুনে। নিজের সিদ্ধান্তে অটল থাকেও। ওকে এমন দৃঢ় প্রতিজ্ঞ দেখে উদাস হওয়ার ভান করে আধার। ব্যাকুল হয়ে বলে, এত শক্ত হয় না হায়া, একটু নরম হওয়া যান। দুটো চুমু খাই তোমাকে। ওর এহেন নির্লজ্জ আবদার শুনে চৈত্রের নির্দাগ দুপুরের তপ্ততা চোখে নিয়ে ওর দিকে তাকায় হায়নাত। ও সেই চাহনিতে কিছুটা ভয় পাওয়ার অভিনয় করে। পরপর হেসে ফেললো আধার। ওর হাতটা জোর করে নিজের অঞ্জলি পুঁতে তুলে নিয়ে বলল, আচ্ছা, এসব রাগটাগ পরে করো, আপাতত তোলা রাখো। তোমাকে যা বলবো ভেবেছিলাম বলে নেই। তোমার আশেপাশে আসলেই তো বেমালুম ভুলে বসে সবকিছু। আমাদের ডিপার্টমেন্টের হেড রিটায়ারমেন্টে যাবে সামনের মাসে।
তার জন্য একটা ফেয়ারওয়েল সেরেমনি আয়োজন করবে আমাদের অফিস। পার্টিতে সব কর্মকর্তাদেরকে বলেছে তাদের ফ্যামিলি নিয়ে যেতে। তো আপনি এই কথা আমাকে বলছেন কেন? Because you are my love, my heaven of peace, where I return again and again in search of a little peace. You know that, right? সহসায় কথা জোগায় না হায়নাতের মুখে, তবুও মিনমিনে গলায় বলে, পার্টিতে কত কত মানুষ আসবে, সেখানে আমাকে ভীষণ বেমানান লাগবে, বিশেষ করে আপনার পাশে। অনেকে অনেকে মন্তব্য করবে আমি যে আপনার জন্য পারফেক্ট না, এটাই ইনিয়ে বিনিয়ে জাহির করবে। Who cares your comments? হায়া, আমরা না অবশ্যই। আমি নিজের জন্য পারফেক্ট মনে করি তোমাকে, from the depth of my heart. Isn't it enough for you, honey? তবু আমাকে মানায় না আপনার পাশে। কিন্তু আমাকে সত্যি তোমার পাশেই মানায় হায়া। আমার জেদ মানায় তোমার নীরবতার পাশে, আমার রাগ মানায় তোমার শান্ত স্বভাবের পাশে, আমার কাঠিন্য মানায় তোমার সরলতার পাশে, আমার নির্লিপ্ততা মানায় তোমার চাঞ্চল্যতার পাশে। গোটা আমিটাই ভীষণভাবে মানিয়ে যায় তুমিটার পাশে। আর পারফেক্ট সবসময় সৌন্দর্য হয় না, হলে আমার কিছু যায় আসে না, কারণ আমার চোখে তুমি সবসময় সুন্দর। যার কাছে এসে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই, সে আমার কাছে সুন্দর না হয়ে পারে। সৃষ্টিকর্তা তো সেই সুযোগে রাখিনি হায়া, তবে তুমি কেন মানুষকে সেই সুযোগ দিয়ে বেড়াবে? এক ফোঁটা জল গড়িয়ে পড়ে হায়নাতের চোখের কান্নির ছাপিয়ে। তা বর্তমানে সুখের অশ্রু নাকি ভবিষ্যতের দুঃখের, তা আর জানা হয় না কারো। উত্তরী হাওয়ার সাথে মিলিয়ে গেছে সময়, মাঝে অবলীলায় বাহিত হয়েছে কতক দিন। আধারের অফিসের ফেয়ারওয়েলের সেমিনারের দিন আজ। বিকাল থেকেই কোন শাড়ি পরে পার্টিতে যাবে তা ভাবতে ভাবতে হয়রান হয়ে গেছে হায়নাত। শেষে না পেরে হাত কচলে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছে আধারের সামনে, ওর সাহায্যের আশায়। আধার নিরাশ করেনি নিজের অর্ধাঙ্গীকে, তার দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটা ঘি রঙা সিল্কের শাড়ি এগিয়ে দিয়েছে হায়নাতের দিকে। হায়নাত কিছুক্ষণ তাকিয়ে ছিল শাড়িটার দিকে। শ্বেত পাথরে কারুকাজ তোলা শাড়িটা দেখতে ভারী সুন্দর হলেও সেটা দেখে হায়নাতের কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। আধারের চাহনি সন্দিগ্ধ হয়েছে সেই ভাঁজের বিপরীতে। হায়নাত সেই সন্দিগ্ধ নজরে নজর মিলিয়ে থমথমে গলায় বলল, এই রঙের শাড়ি পরা যাবে না। কেন? এটাতে আরো বেশি কালো দেখা যাবে আমাকে। তো তো মানে কি বোঝেন না আপনি? এই শাড়ি আমি পরবো না মানে পরবো না, আপনি অন্য আরেকটা চুজ করেন। নিরুপায় আধার মেনে নিয়েছে পরিণীতার সিদ্ধান্ত। অন্য শাড়ি খোঁজায় মন দিয়ে এবারে একটা হালকা রঙা শাড়ি বের করলো ক্লজেট থেকে। এবারেও হায়নাদের কপালে শুধু ভাঁজ পড়লে আধার ফুস করে শ্বাস ছাড়লো একটা। পরপর হায়নাতকে বোঝাতে দুই হাত ও দুই কাঁধে আগলে নিয়ে নরম গলায় বলল, তুমি যে শাড়িতে কমফোর্ট ফিল করো সেই শাড়িই বড় হয়। মানুষের অধিকাংশ সৌন্দর্য তার কনফিডেন্স অ্যাটিটিউডে প্রকাশ পায়, পোশাকে না। বি কনফিডেন্ট হায়া, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, ওকে? হায়নাত প্রতি উত্তর করে না আধারের কথায়। ও কিছুক্ষণ এক দৃষ্টে শাড়ি দুটোর দিকে তাকিয়ে থেকে বলে, আপনি বাইরে যান, একটু চেঞ্জ করব আমি। আধার বিনা বাক্য ব্যয় মেনে নেয় হায়নাতের কথা। ঘাড় নেড়ে বেরিয়ে আসে ওয়াক ইন ক্লজেট থেকে। হায়নাত ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে ঘি রঙা শাড়িটা টেনে নিল নিজের দিকে। ঘি রঙা শাড়িটা গায়ে জড়িয়ে নিয়ে হায়নাত যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো, তখন ওর মনে হলো না, এতটাও বেমানান লাগবে না তাকে আধারের পাশে। ঘি রঙা শাড়িটাতে ওর শ্যামবরণ গায়ের রংটা ঝলমল করছে একটু একটু। সত্যি বলতে পড়াশোনার চাপে চাপা পড়ে থাকা ওর গায়ের রংটা অনেকটাই খুলতেই হয়েছে এই অসুস্থতার খপ্পরে পড়ে। আধারের যত্নের বিনিময়ে স্বাস্থ্য কিছুটা বেড়ে ত্বক প্রসারিত হয়েছে ওর। চোখের নিচে জমে থাকা কালির প্রলেপও সরেছে এই কদিনের যত্নে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে থেকে ভালো লাগায় মনটা ভরে ওঠে হায়নাতে। নজর ঘুরিয়ে একবার ব্যালকনিতে তাকিয়ে মোবাইল কলে ব্যস্ত আধারকে দেখে নিয়ে নিজের সাজসজ্জা গুছিয়ে নিতে তৎপর হয়ে উঠল হায়নাত। গুরুত্বপূর্ণ কলটা সেরে আধার যখন রুমে ঢোকার জন্য ব্যালকনির দরজায় পা রাখলো, ওর মনে হলো ও দুটো হার্টবিট মিস করলো তখন। নিজের কোমর সম চুলগুলো চিরুনিতে গুছিয়ে নিয়ে নিজের মুখ সজ্জায় ব্যস্ত হয়ে আছে হায়নাত। ওর শাড়ির আঁচল তখন কাঁধ ছাড়িয়ে লুটিয়ে পড়েছে টাইলস বিছানো মেঝেতে।
কুচিগুলো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে উঠে উঠে আছে অনেকটা। আধারের মনে হলো সেই টাইলস জুড়ে ছড়িয়ে থাকা শাড়ির আঁচলটা সে নিজে, আর একে অপরের সাথে জড়িয়ে থাকা কুচিগুলো ওর অনুভূতি ছাড়া আর কিছুই না। সে নিজের অনুভূতিগুলো সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে এগিয়ে গেল হায়নাতের কাছে, হাঁটুবাজ করে বসলো ওর পায়ের কাছে। ফুলে ফুলে থাকা শাড়ির কুচিগুলো গুছিয়ে দিতে দিতে হুট করেই গান ধরলো ও। ওর গুনগুনিয়ে গেয়ে ওঠা গানের প্রথম লাইনগুলো ঠিকঠাক ধরতে পারে না হায়নাত। ও প্যাল প্যাল করে চেয়ে থাকে নিবিষ্ট মনে কাজ করতে থাকা আধারের দিকে। আধার নজর তুলে চোখে রাখে না ওর চোখে। উল্টো ড্রেসিং টেবিলের ওপর থেকে দুটো সেপ্টিপিন নিয়ে একটা গুজে দিল ওর শাড়ির কুচিতে, আর একটা গুছলো কাঁধের ওখানে ওর শাড়ির আঁচলে। সেখানটায় সেপ্টিপিনটা আলতো স্পর্শে গেঁথে দিতে দিতে হায়নাদের কানের কাছে সুর তুললো ও। ধরনের বুক থেকে যেমন করে আধার কেটে গিয়ে সূর্যের আলোয় ভরে ওঠে প্রকৃতি, তেমন করেই আবারও সবটুকু আলো উবে গিয়ে আধার নেমে আসে এই চিরায়িত লোকারণ্যে। সেই আধারকে পেছনে ফেলে আলোর দিকে ছুটে চলা মানুষেরা অলোকেই জড়িয়ে নিয়েছে নিজেদের সাথে, মুড়িয়ে নিয়েছে তমসা মিশ্রিত লোকারণ্যকে। আধারের মার্সিডিজ বেঞ্চটা যখন নিজের গন্তব্যে এসে পৌঁছালো, তখন পুরো কনভেনশন হলটা স্বাচ্ছন্দ্যে বাহারি রকমের আলোয় ঝলমল করছিল। এখানে আসার আগে হায়নাত যতটা নার্ভাস ছিল তার অনেকটাই কেটে গেছে আধারের কালিত্যে তাদের সহধর্মিণীদের ছত্রছায়ায় এসে। সবাই এত মিশুক যে হায়নাদের মধ্যে খুব একটা জড়তা লক্ষ্য করা গেল না। খুব সহজেই তাদের ভিড়ে মিশে গিয়ে আড্ডায় মেতে উঠলো ও। আধারের ভীষণ ভালো লাগলো ওর এমন সহজ ব্যবহার দেখে। আড্ডা আর একটু জমে উঠলে আধারের এক কালিগ বলল, এমন কথাবার্তায় আড্ডাটা ঠিক জমছে না স্যার। একটু গানের আয়োজন হলে মন্দ হতো না, কিন্তু ব্যাপারটা। তার কথা শুনে বাকিরাও হৈ হৈ করে চেপে ধরলো আধারকে একটা গান গাওয়ার জন্য। তাদের সমস্বরে আবদার শুনে হায়না তার চোখে তাকালো আধারের দিকে। মানুষটার গানের গলা মন্দ নয়, বলতে গেলে গান খুব ভালো গায় সে। হায়নাথের চোখে শেষ বিকেলের দৃশ্যগুলো ভেসে ওঠার সাথে সাথে কানে বাজলো লোকটার পুরুষালী দরদি গলা। নাচে রাঙা হলো ওর মেকআপ চর্চিত কপল। সরাসরি তাকিয়ে আধার সেই লজ্জাটুকু অবলোকন করে গলায় সুর টানলো এবারে। तन्हाइयाँ महफिल बनी, तुम जो मिले मंजिल मिली, ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में, ऐसा दीवाना हुआ है ये दिल आपके प्यार में। হাসি আনন্দে এতক্ষণ অনেকটা সময় কেটে গেল। এখনকার সময়টা ভীষণ পানসে ঠেকছে হায়নাতের কাছে। আধার পাশে নেই এখন, সে গেছে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। উনি এক কাজে ডেকে পাঠিয়েছে আধারকে। হায়নাত তাই জোরপূর্বক হাসি হাসি মুখ করে বাকি সবার সাথে গল্পে মিতে থাকার চেষ্টা করছে। এমন সময় এক পুরুষ কণ্ঠে নিজের নাম উচ্চারিত হতেই ঠোঁটে হাসিটা লেপ্টে রেখেই পিছনে ফিরল হায়নাত। কিন্তু ওর ঠোঁটের হাসিরা অচিরেই মুছে গেল ঠোঁট থেকে। তার পরিবর্তে দুই ঠোঁটের মধ্যবর্তী ফাঁক বেড়ে গিয়ে একে অপরের কাছ থেকে আলাদা হয়ে গেল তারা। চোখের তারায় ফুটে উঠল ভয়। মেরুদণ্ড বেয়ে নেমে গেল এক শীতল স্রোত। হায়া, সামনে দাঁড়ানো পুরুষটি আবারও নাম ধরে ডাকলে কেঁপে উঠল হায়নাত ভয়ে। যে অতীত থেকে ও এতদিন পালিয়ে বেড়াচ্ছে, সেই অতীত ওকে পুরোপুরি কাবু করে নিয়ে ওর জীবনটাকে লন্ডভন্ড করে দেবে। এই ভয়ে খিচে ধরে আছে ওর বুকের ভেতরটা। ওর বুকের মাঝে জমাট বেঁধে থাকা ভয়টুকু মেকআপের প্রলাপ ঠেলে ওর চেহারায় ফুটে উঠলে ওর সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি বাঁকা হাসলো। ঠোঁটের কোলে শয়তানি হাসিটুকু ধরে রেখেই ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো হায়নাতের দিকে। স্নায়বিক উত্তেজনার দরুন ঘন ঘন পলক ফেলে দুই চোখের ঘন সুদীর্ঘ পাপড়িগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে আতঙ্কে বরফের মতো করে জমে যায় হায়নাত। আশেপাশে সব কোলাহল থমকে গিয়ে নিজেকে কেমন একলা একা মনে হয় এই লোকারণ্যে। শাড়ির ওপর দিয়ে কোমরের কাছটায় এক চেনা স্পর্শে কেঁপে উঠল হায়নাত। চকিতে পেছনে ফিরতেই পৌরস্তিপ্ত চেনা চেহারাটা চোখের তারায় ভেসে উঠলে নিজের সবটুকু হারানো স্পন্দন আবারও খুঁজে পেল ও।
দুর্বল হাতের সাহায্যে সবটুকু শক্তিতে আঁকড়ে ধরল চেনা পুরুষটার পরনের পোশাক। গলার কাছে এসে আটকে থাকা শ্বাসটা এবারে এতক্ষণে সময় নিয়ে ছাড়লো, আর চোখে তাকালো অদূরে থাকা পুরুষটির পানে। আধারের বাহুবন্ধনীতে লেপ্টে থেকে আতঙ্কে কেঁপে ওঠে হায়নাত। কাটা দিয়ে ওঠে ওর পুরো অস্তিত্ব। আধার টের পায় তা। ছোটখাটো শরীরটার কাঁপুনি কমাতেই নরম গলায় উদ্বেগ নিয়ে শুধায়, হায়া ভয় পেয়েছ? অভি হুট করে ধরে। হায়া। হায়নাত জবাব দেয় না ওর প্রশ্নের। উল্টো আধারকে আঁকড়ে ধরে নিজেকে সামলে নিতে মরিয়া হয়ে ওঠে ও। আধার ডান হাতে আলতো স্পর্শে গুছিয়ে দিতে থাকে ওর চুলের গোছা। এমন সময় অচেনা গলায় নিজের পরিণীতার নাম শুনে নজর সরিয়ে ভ্রু কুঁচকে সেদিকে তাকায় আধার। অচেনা ব্যক্তিটি ততক্ষণে ওদের কাছে এসে দাঁড়ালে সেই চোখে প্রশ্ন নিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকায় নিজের সাথে গুটিয়ে থাকা ছোট মানবীটির দৃষ্টিতে। ওর কৌতূহল দমন করতে সামনেই দাঁড়িয়ে থাকা পুরুষটি নিজের ডান হাত বাড়িয়ে দেয়। হাসি মুখেই বলল, হ্যালো মিস্টার, মাইসেলফ ফারিস খান ফারিস, হায়নাতের কাজিন। আগ্রহ নিয়ে ওর দিকে বাড়িয়ে রাখা হাতটার দিকে তাকিয়ে আধার পরক্ষণেই নজর সরিয়ে তাকায় হায়নাতের মুখপানে। হায়নাত ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে অনেকটাই। আধারের কৌতূহলী দৃষ্টির বিপরীতে সে এবারে ক্ষীণ গলায় বলল, ফারহান ফার্সি, আমার বড় পুপির ছেলে। ওর জবাবে ঠোঁট টেনে হাসলো আধার। নিজের ডান হাত বাড়িয়ে করমর্দন করতে করতে বলল, মাইসেলফ আধার নেওয়াজ, হায়ার হাজব্যান্ড। নাইস টু মিট ইউ। কথাটুকু বলতে বলতে হায়নাতের কোমরের কাছ থেকে নিজের স্পর্শটাকে সরিয়ে নিতে চাইলো আধার। স্ত্রীর বড় ভাইয়ের সামনে তাকে জড়িয়ে ধরে বসে থাকবে এতটা মুক্ত মনা সে না। সে নিজেকে হায়নাতের কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলে উল্টো হাতে হায়নাত ওকে আরো নিবিড়ে জড়িয়ে ধরলো। আধার কপালে ভাঁজ ফেলে ওর দিকে তাকালে সে নিজের পদ্মদিঘির মতো ছলছলে চোখ দুটো মেলে চেয়ে রইলো আধারের দিকে। নিবিড় ভাবে মিশে রইলো তার সাথে। ওদের দুটোকে দেখে ঠোঁট টিপে হেসে ফারিস বলল, সেম হেয়ার। তারপর আরো কিছুক্ষণ কথা হলো তাদের মধ্যে। সবই তাদের ব্যবসা বাণিজ্য আর কাজের ক্ষেত্র নিয়ে। ফারিস এখানে এসেছে আধারের ডিপার্টমেন্টের হেড আখতারুজ্জামানের পরিচয়ে। তার বাবার সাথে আখতারুজ্জামানের ভালো সম্পর্ক থাকায় আজ অনেকটা বাধ্য হয়েই এখানে এসেছে সে। না হলে বাহিরের দেশের ব্যবসার খাতিরে দেশের ফাংশনগুলো এতটা অ্যাটেন্ড করা হয় না তার। আধাতের বিয়েতেও যে সে থাকতে পারেনি ব্যবসার খাতিরে, এটাও বলল সে। আধার সেসবের জবাবে কিছু বললেও হায়নাত পুরো নিশ্চুপ থাকে সে সময়টাতে। ওকে চুপ থাকতে দেখে ফারিস ঠাট্টার সুরে বলল, কিরে ব্যাবলি, এখনো অভিমান করে আছিস নাকি তোদের বিয়েতে আমি ছিলাম না বলে? ব্যাবলি। ওর এমন সম্বোধনে হায়নাতের চোখ এক ঝলক জ্বলে ওঠে, আবারও নিভে গেল। ও নত মুখশ্রীতেই মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, অভিমান করিনি। যার তার উপর অভিমান জমিয়ে রাখি না আমি। হায়নাতের গলার স্বরে স্পষ্ট উপেক্ষা তার ছিল। সামনে দাঁড়ানো দুজনের কেউই উপেক্ষা করতে পারে না বিষয়টা। আধার ভ্রুকুচকে তাকায় সহধর্মিনীর দিকে। হায়নাতের চোখ মুখ তখন থমথমে অবিচল। তার মনে হয় ভাই বোনের মধ্যকার মনোমালিন্যের কারণে হায়না তেমন রূঢ় ব্যবহার করছে। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে ওকে বলতে না দিয়ে ফারিস বলল, বাবা, আমাদের ব্যাবলি তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তা তোর হাতের অবস্থা কেমন? ভালো আগের থেকে? অনেকটাই। সংক্ষিপ্ত জবাব হায়নাতের। ফারিস বাঁকা চোখে পূর্ণ দৃষ্টিতে তাকায় ওর কাটা কাটা নজরে। পরপর আধারের দিকে তাকিয়ে বলল, একদিন আমাদের বাসায় এসে ওকে নিয়ে, এত কাছাকাছি থেকেও না গেলে ব্যাপারটা কেমন দেখায়। ওকে নিয়ে আমাদের বাসায় আসিস আয়ু। হায়নাত মাথা নেড়ে সম্মতি জানায়, শুধু মুখ ফুটে বলে না কিছু। ওকে কিছু বলতে না দেখে আধার বলল, আমাদের বাসা অবশ্যই যাবেন ভাইয়া। অবশ্যই যাব, বোন যেহেতু দিয়েছি যেতে তো হবে। দেখতে হবে না আমাদের আদরের বোকা বোনটা নিজের সংসার কিভাবে সাজিয়েছে। আচ্ছা তোমরা থাকো, আমি একটু আখতারুজ্জামান আঙ্কেলের সাথে দেখা করে আসি। না হলে আবার ভাববে আব্বুর তরফ থেকে কেউই আসেনি ওর পার্টিতে। শিওর। ফারিস চলে যাওয়ার আগে একবার হায়নাতের ছোট নাকটা টেনে দিতে চাইল, কিন্তু হায়নাত সরে যাওয়ায় অপ্রস্তুত হেসে চলে গেল সে। তার কালো ছায়া দৃষ্টিসীমার আড়াল হতেই হায়নাত আধারকে ছেড়ে দিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল পাশে। ওর এমন কাছে আধার সন্দিগ্ধ দৃষ্টিতে ওর পানে তাকিয়ে থেকে বলল,
এভরিথিং অল রাইট হায়া? হুম, কিছু খাবে তুমি? খাবার নিয়ে আসবে তোমার জন্য? পানি খাবো। ওয়েটার তখন কোমল পানীয়ের ট্রে হাতে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। আধার তার ট্রে থেকে একটা জুসের গ্লাস হায়নাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল,